Uh, Thank you very much. Walaikum assalam. আচ্ছা, একজন লিখছে যে আজকে সিঙ্গেল বলে ক্লাস করতেছি বাধ্য হয়ে। এত পোলাপেনের সবাই কি তাহলে এখানে সিঙ্গেল? আমি বলতেছি হচ্ছে তোমার মানে শুভ ফাল্গুন, মানে কি বলে, হ্যাপি ফাল্গুন, আর আমাকে পোলাপাইন দিচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স। চিন্তা করছো ভ্যালেন্টাইন কি ভাই? আচ্ছা, তো যাই হোক, ওটাই ওটাই ওটাই, এত ডাবল হওয়ার কোনো ইচ্ছা থাকার প্রয়োজন নাই। ভার্সিটিতে আগে চান্স পাও, চান্স পাওয়ার পরে তারপর ডাবল হও, ঠিক আছে? এর আগে না। আচ্ছা, তো আমরা তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। রুম চেঞ্জ না, ফ্ল্যাটই চেঞ্জ করে ফেলছি, নতুন একটা ফ্ল্যাট কিনছি রিসেন্টলি। আচ্ছা, তো আমরা সবাই একটু খেয়াল করব, স্ক্রিনটার দিকে একটু তাকাই। আমাদের হচ্ছে আজকে লেকচার নাম্বার 4। ও ভালো কথা, গতকালকে রিভিউ টেস্টের মধ্যে নিশ্চয় ফলাফল তোমরা দেখছো। কালকে ফার্স্ট হয়েছে কে? একটু হাত হ্যান্ড রেজ করো দেখি, চাঁদ মুখটা একটু দেখি। ফার্স্ট হয়েছে কে? 25 পাইছো? গিয়াসউদ্দিন, কংগ্রাচুলেশন গিয়াসউদ্দিন। আচ্ছা, সেকেন্ড কে হয়েছে? একটু হ্যান্ড রেজ করো দেখি যে সেকেন্ড হয়েছে। হ্যান্ড রেজ করো যে সেকেন্ড হয়েছে। শুভ সাহা, শুভ সাহা, তোমাকেও অভিনন্দন। আচ্ছা, তৃতীয় হয়েছে মনে হয় দুইজন, দুইজন একসাথে থার্ড হয়েছে। কে কে থার্ড হয়েছে একটু হাত তুলো দেখি। জায়েদ এবং প্রভা, থ্যাংক ইউ ভেরি মাচ। জাইদ এবং প্রভা, গিয়াসউদ্দিন, শুভ সাহা, জায়েদ, প্রভা, তোমাদেরকে আন্তরিক অভিনন্দন, কারণ এত ডিফিকাল্ট প্রশ্নপত্রে তোমরা যথেষ্ট ভালো করেছো। স্পেশালি গিয়াসউদ্দিনকে থ্যাঙ্কস যে সে 25 পেয়েছে আউট অফ 30। আর প্রশ্নগুলো কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, নট অনলি কনফিউজিং বাট অলসো ডিফিকাল্ট, ঠিক আছে? কনফিউজিং তো ছিলই, ডিফিকাল্টও ছিল। তো এই প্রশ্নপত্রে যারা যারা 20-এর উপর পেয়েছো, এই প্রশ্নপত্রে গতকালকে রিভিউ টেস্টে যারা যারা 20-এর উপর পেয়েছো, তারা নিশ্চিত থাকো মোটামুটি প্রথম 3টা লেকচারে তোমাদের বেসিক যথেষ্ট স্ট্রং হয়ে গেছে। আর যারা 20-এর নিচে পেয়েছো, তাদেরকে আমি পরামর্শ দিব যে 1, 2, 3 এই 3টা লেকচার শিটের অন্তর্গত যে প্রবলেমগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো বারবার করে সলভ করো, বারবার করে সলভ করো। এখন তুমি মনে করতে পারো যে আমি তো উত্তর জানি, তাহলে আবার দেখবো কেন? আরে ভাই, উত্তর জানলেও দেখবা, উত্তর না জানলেও দেখবা, মানে বারবার করে দেখবা, দেখতে দেখতেই দেখবা যে তোমার এই প্যাটার্নে যত প্রশ্ন তোমার আয়ত্ত হয়ে যাবে। সো আমি যেটা বলি, পরামর্শটা একটু মনোযোগ সহকারে কাজে লাগাই দেখো, আশা করি তোমাদের কাজে আসবে। তাহলে আসো আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। আমাদের আজকে হচ্ছে লেকচার নাম্বার 4। লেকচার নাম্বার 4 এর আন্ডারে আমাদের টপিক হচ্ছে তোমার ভার্বের ক্লাসিফিকেশন, কন্ডিশনাল এবং সাবজেক্টিভ। ভার্বের ক্লাসিফিকেশন, কন্ডিশনাল এবং সাবজেক্টিভ। আচ্ছা, আমি প্রথমে একটু সময় দাও আমাকে, আদারওয়াইজ আজকে আবারও সেম প্রবলেমটাই হবে। এটাকে ক্লোজ করে দিই, এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, আমরা আজকে আমাদের লেকচার নাম্বার 4 এবং এখান থেকে আমরা আমাদের আলোচনাটা রেকর্ড করা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আসো আমরা তাহলে একটু স্টার্ট করি যে classification of verbs.
ভার্বের শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন হয়, ক্লাসিফিকেশন অফ ভার্বস থেকে প্রশ্ন হয়, প্রচুর প্রশ্ন হয়। যেমন ধরো একটা প্রশ্ন তোমাদেরকে আমি একটু দেখাই, ফায়ার বার্নস, এখানে বার্নস এর নিচে আন্ডারলাইন করা। এখন আমাকে একটু বলতে হবে যে এই বার্নস এটা কেমন টাইপের ভার্ব, এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা কি ফাইনাইট ভার্ব নাকি এটা নন ফাইনাইট ভার্ব। কে বলতে পারবা? আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, এটা হচ্ছে আমার প্রথম কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট। একটা তথ্য একটু মাথায় রাখবা, ফায়ার বার্নস এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব এবং একই সাথে এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। তার মানে বার্ন এটা তোমার ইনট্রানজিটিভ ভার্ব হয়, এটা ফাইনাইট ভার্ব হয়। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে বুঝবো কিভাবে যে কোনটা ট্রানজিটিভ, কোনটা ইনট্রানজিটিভ, কোনটা ফাইনাইট, কোনটা নন ফাইনাইট, এটা আমরা কি করে বুঝবো, তাই না? তো আমরা একটু খেয়াল করি, টোটাল যে ভার্বকে আমরা মূলত দুটো প্রধান ভাগে ভাগ করব। এর মধ্যে একটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব আর আরেকটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ভার্বকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব যারা, এদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যার একটাকে আমরা বলি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অপরটাকে আমরা বলি হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন এই যে প্রিন্সিপাল ভার্ব দেখতে পাচ্ছ, প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব এটা আবার ধরো দুই প্রকার হয়, যার একটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আর অপরটাকে আমরা বলবো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অপরটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমাদেরকে একটু চেইনটা বুঝতে হবে যে আসলে ফাইনাইট ভার্ব বলতে আমরা কেমন টাইপের ভার্বকে বুঝি। ফাইনাইট বলতে মূলত আমরা বুঝবো হচ্ছে অ্যাকশন ভার্ব যারা, মানে যেই ভার্ব ছাড়া বাক্য তৈরি হয় না, যে ভার্ব ছাড়া বাক্য অসম্পূর্ণ থাকবে, সেই ভার্বটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। যেমন তুমি যদি বলো যে আই ইট রাইস, এখানে ইট কে বাদ দিলে তো আর বাক্য হয় না, তার মানে ইট হচ্ছে ফাইনাইট ভার্ব। হি রানস, সে দৌড়ায়, রানটাকে বাদ দিলে এটা কোনো বাক্য হয় না, তার মানে রান হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এখন নন ফাইনাইট ভার্ব কারা? এই যে দেখো এখানে লেখা আছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব বলতে আমরা যাদেরকে চিনবো তারা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল। তার মানে ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল এই তিনটাকে একসাথে বলা হয় নন ফাইনাইট ভার্ব, এবং এটারই আরেকটা নাম হচ্ছে ভার্বাল। তো আমরা কিছুক্ষণ পরে ভার্বালের আলোচনায় যাব, বাট প্রথমে আমরা ভার্বের আলোচনাটা শেষ করি। ভার্বের ক্লাসিফিকেশনটা আমরা দেখব, তারপর আমরা ভার্বালের ক্লাসিফিকেশনে যাব। ভার্বাল, তো আমরা বুঝতে পারতেছি ফাইনাইট ভার্ব গুলাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ফাইনাইট প্রিন্সিপাল ভার্ব আর একটা ফাইনাইট অক্সিলারি ভার্ব। যেমন ধরো আমি যদি এভাবে বলি যে হি রানস, এখানে রানটা কিন্তু অবশ্যই ফাইনাইট ভার্ব এবং এটা প্রিন্সিপাল ভার্ব। এখন আমি যদি এভাবে বলি যে হি রানিং, খেয়াল করে দেখো রানিং শুধু আইএনজি কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব, মানে এটা হচ্ছে একটা মানে পার্টিসিপলের কাজ করতেছে, এটা কোনো স্বয়ং সম্পূর্ণ ভার্ব না। তো এই ভার্বটাকে যদি অর্থ প্রকাশ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ইজ। তো এই অক্সিলারি ভার্বটা না থাকলে রানিং কিন্তু আর ফাইনাইট ভার্ব হবে না। তার মানে ইজ, রানিং এই দুটোকে একসাথে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং এখানের মধ্যে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর রানিংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো আমরা বুঝতে পারলাম যে আসলে
ফাইনিট ভার্বের মধ্যে প্রিন্সিপাল ভার্ব কি অক্সিলারি ভার্ব কি আমরা জেনেছি। এখন এখান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার মধ্যে দেবে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের সংখ্যা কয়টি? হাউ মেনি অক্সিলারি ভার্বস আর দেয়ার ইন ইংলিশ গ্রামার? কে বলতে পারবা ইংরেজি গ্রামারে সর্বমোট অক্সিলারি ভার্বের সংখ্যা কয়টি? এখানে একজন লিখছে 44টি, একজন লিখছে 4টি, একজন লিখছে 25টি, 27টি, মানে যার যা ভাল লাগতেছে সে ওটাই লিখতেছে। সুরাইয়া ইয়াসমিন সে লিখেছে 12টি, আল হাদি লিখেছে 4টি, সাম্য সৃষ্টি তুমি লিখেছো 3টি, খেয়াল করছো? তারপর একজন লিখছে 26টি, 24টি, 8টি। দেখছো তোমরা কিন্তু উল্টা পাল্টা ভাবে এক একজনে এক একটা বলতেছো, তার মানে ডেফিনেটলি তোমরা জানো না, সঠিকভাবে জানো না যে ইংরেজিতে সর্বমোট অক্সিলারি ভার্বের সংখ্যা কয়টি। নিশ্চয়ই তোমরা এটা জানো না। মনে রাখবা ইংরেজিতে সর্বমোট অক্সিলারি ভার্বের সংখ্যা হচ্ছে 12টি। কয়টি? 12টি। এই 12টি অক্সিলারি ভার্ব কিভাবে আসছে সেটা একটু ভালো করে বুঝে নাও। নাম্বার ওয়ান বি অক্সিলারি। মনে রাখবা বি অক্সিলারির মধ্যে যারা যারা আছে, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাই না? ওয়াজ, ওয়ার, বি, তারপর হচ্ছে বিং, হ্যাঁ বিং, এই যাদেরকে দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু মূলত হচ্ছে তোমার এই যে এটার ছাওয়াল পাওয়ার, মানে বি ভার্বের ছাওয়াল পাওয়ার। তার মানে এখানের মধ্যে অক্সিলারি ভার্ব হচ্ছে একটাই, সেটা হচ্ছে বি অক্সিলারি। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরা হচ্ছে বি ভার্বের বিভিন্ন রূপ। বিষয়টা বুঝতে পারছো? এরা হচ্ছে বি ভার্বের বিভিন্ন রূপ। আচ্ছা, এরপর 2 নম্বরে আসো হচ্ছে তোমার ডু অক্সিলারি। তো ডু অক্সিলারি থেকে আছে তোমার ডু আছে, ডিড আছে, তাই না? তারপর হচ্ছে ডাজ আছে, এরপর ডুইং আছে, ডান আছে। তো এখানের মধ্যে যাদেরকে দেখতে পাচ্ছ এই যে ডু, ডিড, ডাজ, এরা হচ্ছে ডু ভার্বের বিভিন্ন ছেলে পেলে, বাট এখানের মধ্যে ভার্ব কিন্তু একটাই, সেটা হচ্ছে ডু অক্সিলারি। নেক্সট হচ্ছে 3 নাম্বার হ্যাভ অক্সিলারি। এই যে হ্যাভ, হ্যাভ থেকে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। ঠিক আছে? তো যাদেরকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে হ্যাভ এর বিভিন্ন বাচ্চা কাচ্চা, বাট এখানের মধ্যে অক্সিলারি ভার্ব একটাই কাউন্ট করবা, সেটা হচ্ছে এই যে হ্যাভ অক্সিলারি। অক্সিলারি এখানে একটাই কাউন্ট করতে হবে, সেটা হচ্ছে হ্যাভ অক্সিলারি। আচ্ছা, আর সবার শেষে হচ্ছে তোমার 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার এই যে মোডাল অক্সিলারি। আচ্ছা, মনে রাখবা যে সমন্বিত মোডাল ভার্বের সংখ্যা হচ্ছে 9টি। টোটাল মোডাল ভার্বের সংখ্যা হচ্ছে 9টি, যেটা আমি মোডালের ক্লাসে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? তো আমরা এখানের মধ্যে তাহলে পেলাম কি, মোডাল ভার্ব হচ্ছে 9টি, হ্যাভ একটা, দুইটা, এখানে একটা, তিনটা, এখানে একটা, সরি এখানে হচ্ছে তিনটা, এই যে বি একটা, ডু একটা, হ্যাভ একটা, মানে এখানে পাওয়া যাচ্ছে তিনটা, আর মোডাল ভার্ব হচ্ছে 9টা। তাহলে টোটাল কয়টা দাঁড়াচ্ছে? টোটাল হচ্ছে 12টা। তার মানে যদি প্রশ্ন করা হয় যে ইংরেজিতে অক্সিলারি ভার্বের সংখ্যা কয়টি, তুমি উত্তর দিবা যে ইংরেজিতে অক্সিলারি ভার্বের সংখ্যা হচ্ছে 12টি। মনে থাকবে? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, যেমন ইসলামিক ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। আচ্ছা, নেক্সট, এখন আমরা একটা ছক দেখব। ঠিক আছে? আমরা মানে একটা ছক দেখব, সবাই একটু স্ক্রিনে দিকে খেয়াল করি আমরা। এই যে তোমাদের লেকচার শিটটা দেখতে পাচ্ছ, লেকচার নাম্বার 4, হ্যাঁ, এখানে ক্লাসিফিকেশন অফ ভার্ব ক্লাসিফিকেশন করে দেওয়া হয়েছে। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে আর কি, যেটা এখানের মধ্যে আসে নাই, যাই হোক সমস্যা নাই। এই যে মাত্র আমি যেটা বললাম আর কি, সেটা হচ্ছে তোমার এই যে তোমরা প্রশ্নটার দিকে একটু তাকাও, দেখতে পাচ্ছ কিনা আই ডোন্ট নো। কোন প্রশ্নটা বলো তো? এই যে চেক এক্সাম কোয়েশ্চেন। ঠিক আছে? এক্সাম কোয়েশ্চেন দেখো, এটা আসছে তোমার ইসলামিক ইউনিভার্সিটির মধ্যে আসছে, খুব বেশি দিন আগের প্রশ্ন না, 15-16 সেশনের প্রশ্ন। প্রশ্নটা হয়েছিল এরকম যে দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্বস ইন ইংলিশ ইজ ড্যাশ। ইংরেজিতে অক্সিলারি ভার্বের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, মানে 12টি। যদি আমরা এটা না জানতাম তাহলে পরীক্ষার হলে কিন্তু আমরা কনফিউজড হয়ে গিয়ে ওই যে গুনতাম যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর হচ্ছে তারপর কি বি, বিং, বিন, এভাবে গুনতে গুনতে দেখতে যে তোমার অনেকগুলো হয়ে গেছে, বাট ওরা তো আসলে অক্সিলারি ভার্ব না। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, একজন প্রশ্ন করছো যে মোডাল ভার্ব যে 9টার কথা বলা হয়েছে, এই 9টা মোডাল ভার্ব কোনটা কোনটা? তোমাদের লেকচার শিটের মধ্যেই আমি সেই 9টা মোডাল ভার্বের তালিকা দিয়ে দিয়েছে, কিন্তু ডিটেইলসে পড়াবো হচ্ছে এটা মোডাল ভার্বের ক্লাসে, আজকে না। এই যে দেখো এখানে লেখাই আছে, আমি ওটা দিয়ে দিয়েছি। এই যে শ্যাল এবং শুড এই দুটো মিলে হচ্ছে একটা, উইল এবং উড মিলে একটা, ক্যান এবং কুড মিলে একটা, মে এবং মাইট মিলে একটা।
ঠিক আছে, তাহলে কয়টা হলো? 4টা। এরপর মাস্ট একটা, এই যে 5টা, ডেয়ার 6, নিড 7, ইউজ টু 8, অট টু 9। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এখানে টোটাল কয়টা দাঁড়াচ্ছে? টোটাল হচ্ছে এখানে 9টা দাঁড়াচ্ছে। তার মানে টোটাল সমন্বিত মোডাল ভার্ব হচ্ছে 9টি, আর ওইদিকে অক্সিলারি ভার্ব 3টি। সব মিলে অক্সিলারি ভার্বের সংখ্যা হচ্ছে 12টি। বোঝা গেছে? এবং এটা ডিরেক্ট মুখস্থ রাখবা, এটা পরীক্ষার মধ্যে কনফিউজ করবে। এখন তোমরা একটা ছক দেখো, আমি তোমাদেরকে কি বলেছিলাম? আমি তোমাদেরকে বলেছিলাম যে ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি, যার একটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব, যার একটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন একটা বিষয় যে এই যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ, এরা সবাই কিন্তু মূলত ফাইনিট ভার্ব। ঠিক আছে, মানে ট্রানজিটিভ ভার্বও একটা ফাইনিট ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বও কিন্তু ফাইনিট ভার্ব, এরা কিন্তু নন ফাইনিট ভার্ব না। তাহলে নন ফাইনিট ভার্ব কারা? নন ফাইনিট ভার্ব হচ্ছে এই যে দেখো, এই যে এখানে দেখা যাচ্ছে, আমি মার্ক করে দিচ্ছি যে ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড, ভার্বাল নাউন, এরা হচ্ছে তোমার নন ফাইনিট ভার্ব, যেটা আমরা একটু পরে আলোচনায় যাব, একটু পরে আমরা দেখব। তো আপাতত আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই দুইটা ভার্ব একটু বুঝে নেওয়ার ট্রাই করি, যে ট্রানজিটিভ ভার্ব কি আর ইনট্রানজিটিভ ভার্ব কি। আমি তোমাদেরকে আমি কয়েকটা প্রবলেম দিচ্ছি, তোমরা একটু খাতার মধ্যে প্রবলেমগুলো একটু উঠাই নাও দেখি সবাই। কয়েকটা প্রবলেম দিচ্ছি। 1 নম্বরে লেখো, 1 নম্বরে লেখো I write a letter. I write a letter. আচ্ছা, এটা গেল 1 নম্বর। 2 নম্বরে লেখো a dog cannot write. A dog cannot write. আচ্ছা, 3 নম্বরে লেখো, 3 নম্বরে লেখো I see the bird. আর 4 নম্বরে লেখো a blind man cannot see. এক নম্বরে আন্ডারলাইন করলাম রাইট, 2 নম্বরেও রাইট, 3 নম্বরে সি, 4 নম্বরেও সি। এখন তোমরা আমাকে বলবা যে এখানে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ, কমন সেন্স থেকে আমাকে উত্তর দিবা, কোনটা ট্রানজিটিভ আর কোনটা ইনট্রানজিটিভ, কে বলতে পারবা? এনিবডি? আচ্ছা, এখানে অনেকে হাত তুলতেছো। ইমরান হোসেন, তোমাকে আনমিউট দিয়েছি, শুনতে পাচ্ছ? জি স্যার। বলো কোনটা ট্রানজিটিভ? ফার্স্টেরটা এটা ট্রানজিটিভ। কেন মনে হয়েছে? ট্রানজিটিভ। হ্যাঁ, কেন মনে হয়েছে এটা ট্রানজিটিভ? সরি স্যার, এটা ইনট্রানজিটিভ হবে। আচ্ছা, কারণ আই রাইট, আমি লিখতেই পারি যে কোনো কিছু। সরি, তোমার উত্তরটা নেওয়া যাচ্ছে না। অনামিকা আলম, তোমাকে আনমিউট দিয়েছি, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম ভাইয়া। বলো। ভাইয়া ফার্স্টেরটা ট্রানজিটিভ ভার্ব, সেকেন্ডটা ইনট্রানজিটিভ। আচ্ছা, আগে এতটুকু বলো যে এটা ট্রানজিটিভ কেন মনে হচ্ছে, 1 নম্বরটা। আমি কি লিখি? একটা চিঠি, অবজেক্ট আছে, এই জন্য এটা ট্রানজিটিভ ভার্ব। আর এখানে কি অবজেক্ট আছে রাইটের পরে? না, অবজেক্ট যেটা নাই এখানে, ওটা হচ্ছে এটা ইনট্রানজিটিভ ভার্ব, রাইট? ইনট্রানজিটিভ, জি ভাইয়া। আচ্ছা, একই কথা প্রযোজ্য 3 এবং 4 এ। 3 নম্বরে একটা অবজেক্ট দেখা যাচ্ছে ট্রানজিটিভ, আর 4 জি। নম্বরে কোনো অবজেক্ট নাই, এখানে ইনট্রানজিটিভ, তাই না? জি ভাইয়া। আচ্ছা, মজার বিষয় হচ্ছে এখানে যতগুলা ভার্ব আছে সবাই ট্রানজিটিভ ভার্ব। এখন কি তোমার জানতে ইচ্ছা করতেছে কেন সবাই ট্রানজিটিভ ভার্ব? জি। আচ্ছা, তো একটা বিষয় একটু খেয়াল করে দেখো, ট্রানজিটিভ ভার্ব বের করার উপায় হচ্ছে এই যে ভার্বটা, মানে ধরো যে কোনো ভার্ব
যে কোনো ভার্ব ট্রানজিটিভ ভার্ব কিনা সেটা বের করার জন্য ওই ভার্বটাকে তুমি প্রশ্ন করবা কি অথবা কাকে দ্বারা। বুঝতে পারছো? এখন জি তুমি যদি কোনো ভার্বকে কি দ্বারা কিংবা কাকে দ্বারা প্রশ্ন করে তোমার যদি মনে হয় যে একটা উত্তর আসতে পারে, মানে একটা উত্তর প্রয়োজন, উত্তরের যদি প্রয়োজন পড়ে তাহলেই সেটা ট্রানজিটিভ ভার্ব, আর উত্তর যদি প্রয়োজন না পড়ে তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। যেমন ধরো তুমি যদি রাইটকে যদি প্রশ্ন করো যে আমি লিখি, রাইটটাকে আলাদা করে ফেলো যে এই বাক্যটার দিকে তাকানো দরকার নেই, তুমি জাস্ট আলাদাভাবে কোন একটা জায়গায় রাইট কথাটা লেখো। আমি রাইট কথাটা লিখলাম, রাইট কথাটা লেখার পরে এই রাইটটাকেই আমি কি দ্বারা প্রশ্ন করতেছি যে আই রাইট, লিখি, আমি কি লিখি। আচ্ছা, আমি যদি কাউকে প্রশ্ন করি যে আমি কি লিখি, তাহলে এটার উত্তরে কি কোনো সম্ভাব্য উত্তর কি আসতে পারে? মানে কোনো গ্রহণযোগ্য উত্তর, যেমন আমি কি লিখি, আমি কিন্তু বলতেই পারি যে আমি চিঠি লিখি, জি আমি বলতে পারি যে আমি কবিতা লিখি, আমি বলতে পারি যে আমি গল্প লিখি, তাই না? তার মানে কি লিখি কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু একটা সম্ভাব্য উত্তর আসে, আসে কিনা? জি যদি কোনো ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে সম্ভাব্য একটা উত্তর আসতে পারে বলে মনে হয়, তাহলে সেই ভার্বটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। এখন তোমাকে আমি আরেকটা ভার্ব দেখাচ্ছি, ধরো রান, রান। এখন রানকে তুমি একটু প্রশ্ন করো দেখি কি দ্বারা প্রশ্ন করো যে আই রান, আমি দৌড়াই, আমি কি দৌড়াই? কোনো অ্যান্সার আসতেছে না। আসতেছে না। যদি কোনো ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে কোনো অ্যান্সার না আসে, তাহলে সেই ভার্বটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। জি বুঝছি। তাহলে এখন দেখো, এই যে সি, এই সি ভার্বটাকে তুমি আলাদা করো, আলাদা করে তুমি যদি কি দ্বারা প্রশ্ন করো যে আই সি, আমি দেখি, আমি কি দেখি, আমি আকাশ দেখি, আমি বাতাস দেখি, আমি তোমাকে দেখি, আমি পাহাড় দেখি, তাই না? আমি নদী দেখি, আমি সাগর দেখি, আমি সমুদ্র সৈকত দেখি। তার মানে কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু একটা উত্তর কিন্তু চলে আসে, আসে কিনা? যদি জি কোনো ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করে তুমি উত্তর পেয়ে যাও, তাহলে সেই ভার্বটাই হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব। এখন একটা প্রশ্ন হচ্ছে, এখানে ট্রানজিটিভ ভার্ব রাইট এর পরে একটা অবজেক্ট দেখা যাচ্ছে, কিন্তু 2 নম্বর বাক্যে ট্রানজিটিভ ভার্ব রাইট এর পরে কিন্তু কোনো অবজেক্ট দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি? না কেন দেখা যাচ্ছে না? তার কারণটা হচ্ছে এখানে অবজেক্টের কোনো প্রয়োজনই নাই। যেমন দেখো, আমি যদি বলি যে আই রাইট, আমি লিখি, তাহলে কিন্তু আমাকে বলতেই হবে যে আমি কি লিখি। আমি চিঠি লিখি, ওই চিঠি কথাটা কিন্তু আমি এখানে লিখেছি। খেয়াল করছো? জি অথচ তুমি যদি বলো যে এ ডগ ক্যান নট রাইট, একটা কুত্তাই লিখতে পারে না। এখন একটা কুকুর লিখতে পারে না, একটা কুকুর কি লিখতে পারে না, এটার কি তোমার উত্তর জানাটা কি খুব বেশি প্রয়োজন? না তুমি কি একটা কুকুরকে ডেকে জিজ্ঞেস করবা যে কুকুর তুমি কি লিখতে পারো না, তুমি কাকে লিখতে পারো না, এটাকে বলা যায়? না তার মানে যেহেতু কুকুর লিখতে পারবে না, এটাই তো স্বাভাবিক ভাই। একটা কুকুর যে লিখতে পারবে না এটাই তো স্বাভাবিক। এখন কুকুর, তুমি যদি এখানে লেখো যে এ ডগ ক্যান নট রাইট আ লেটার, ধরো এ লেটার কথাটা তুমি এখানের মধ্যে বসাই দিলা, তাহলে বলো দেখি আমরা তাহলে কি বুঝবো? এ ডগ ক্যান নট রাইট আ লেটার, তার মানে একটা কুকুর চিঠি লিখতে পারে না, তার মানে ডেফিনেটলি সে কবিতা লিখতে পারে। ঠিক কিনা বিষয়টা? তার মানে হ্যাঁ বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সেন্টেন্স সেন্টেন্স অনুযায়ী দেখা যাচ্ছে যে কিছু ট্রানজিটিভ ভার্বের পরে আমরা অবজেক্ট আমাদের বসানোর দরকার পড়ে না, আবার কিছু ট্রানজিটিভ ভার্বের পরে আমরা অবজেক্ট বসানোর প্রয়োজন পড়ে। তো এখন এই অবজেক্ট দেখেই কিন্তু তুমি বলবা না যে এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। তোমাকে এই ভার্বের নেচারটাকে প্রশ্ন করতে হবে, ভার্বটাকে সেপারেট করে প্রশ্ন করতে হবে যে কি বা কাকে দ্বারা যদি এই ভার্বটাকে প্রশ্ন করা হয় তাহলে কি একটা উত্তর আসতে পারে কিনা। যদি উত্তর চলে আসে তাহলে এই ভার্বটা ট্রানজিটিভ, আর না আসলে ইনট্রানজিটিভ। ঠিক একইভাবে সি, সি কে প্রশ্ন করলে যেহেতু উত্তর আসতেছে তার মানে সি হচ্ছে ট্রানজিটিভ। এখন এখানে সি এর পরে একটা অবজেক্ট আছে, কিন্তু 4 নম্বর বাক্যে সি এর পরে কোনো অবজেক্ট নাই। তো এখানে কেন 4 নম্বরে অবজেক্ট নাই? বিকজ এখানে অবজেক্টের প্রয়োজন নাই। যেমন এ ব্লাইন্ড ম্যান ক্যান নট সি, একটা অন্ধ লোক দেখতে পারে না। একটা অন্ধ লোক কি দেখতে পারে না, একটা অন্ধ লোক কাকে দেখতে পারে না, এটা তো আসলে বলাটা সম্পূর্ণ অর্থহীন। তো যে কারণে এখানের মধ্যে কোনো অবজেক্টের প্রয়োজন পড়ে নাই, সো আমি এখানে কোনো অবজেক্ট বসাইও নি। বিষয়টা বুঝতে পেরেছো? জি ভাইয়া। তো এই হচ্ছে বিষয়। এখন আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে যদি একটু পরপর করার ট্রাই করি, ফার্স্ট এগুলো একটু মুছে দেই। ধরো আমি এভাবে বললাম যে ফায়ার বার্নস, ফায়ার বার্নস, আমি বার্নস এর নিচে আন্ডারলাইন করলাম। আচ্ছা বলো দেখি এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? একটু কমেন্ট বক্সে জানাও আমাকে, এভরিবডি একটু কমেন্ট বক্সে জানাবা যে এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। তামান্না তাবাসসুম, থ্যাংক ইউ। নাজমুল ইসলাম, আল হাদি, আল হাদিরটা হয় নাই, আল হাদিরটা দেখি তো আল হাদি কি লিখছে। হ্যাঁ আল হাদি হয়েছে, হয়েছে।
নাইম তোমারটা হয় নাই। আচ্ছা বাপ্পি, হ্যাঁ এখানে অধিকাংশ তোমাদের অনেকের উত্তর কিন্তু হয়ে গেছে। এখানে বার্নস, এটা কিন্তু অবশ্যই একটা মানে ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ বার্নস মানে হচ্ছে পোড়ানো, মানে ফায়ার বার্নস, আগুন পড়ে। এখন কি পড়ে, আগুন কি পড়ে, সেটা কিন্তু এখানের মধ্যে উত্তর হিসেবে আসে না, যে ফায়ার বার্নস মানে আগুন পোড়ায়, ঠিক আছে, বা আগুন পুড়ে, আগুন কি পুড়ে, এটা কিন্তু উত্তরে আসে না। আগুন পড়ে, এই পোড়াটাই হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ অ্যাক্টিভিটিস, তার মানে বার্ন হচ্ছে একটা কমপ্লিটলি ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক একইভাবে ধরো আমি যদি এভাবে বলি যে হি রানস, সে দৌড়ায়, সে কি দৌড়ায়, কোনো উত্তর আসে না কিন্তু, তার মানে এটা একটা স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রদান করতেছে, যেখানে রানস হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। একইভাবে আমি যদি বলি যে হি গোস, সে যায়, তুমি প্রশ্ন করো, গোস কে প্রশ্ন করো যে সে কি যায়, সে কাকে যায়, কোনো উত্তর কিন্তু আসে না, তার মানে গোস হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক একইভাবে আমি যদি বলি যে তোমার হি স্লিপস, সে ঘুমায়, এই যে হি স্লিপস, সে ঘুমায়, সে কি ঘুমায়, কোনো উত্তর কিন্তু আসে না, তার মানে স্লিপ হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ ইন্ট্রানজিটিভ ভার্ব। তারপর ধরো হচ্ছে তোমার হি সিংস, সে গান গায়, ঠিক আছে, সে গায়, সে কি গায়, এই গাওয়াটাই তো একটা সং, ঠিক আছে, তার মানে সিংস কোনো স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রদান করে না, তার মানে এটা হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রদান করে, তার মানে এটা হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। তার মানে যেসব ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর আসে না, সেই ভার্বগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ, আর যেসব ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আসে তারা হচ্ছে ট্রানজিটিভ। যেমন ধরো আমি যদি এভাবে বলি যে আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় প্লে, প্লে কে তুমি প্রশ্ন করো প্লে দ্বারা, আমি খেলি, আমি কি খেলি, আমি ক্রিকেট খেলি, আমি ভলিবল খেলি, আমি ব্যাডমিন্টন খেলি, আমি ফুটবল খেলি, তার মানে কি দ্বারা প্রশ্ন করলে একটা উত্তর কিন্তু চলে আসতেছে, অতএব প্লেটা হচ্ছে 100% একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে আশা করি ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ এর মধ্যে ডিফারেন্সটা আমরা সবাই বুঝতে পেরেছি। এখন এই ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ভার্ব আমাদেরকে একটু বুঝে নিতে হবে। আমরা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই, কয়েকটা ইম্পর্টেন্ট ভার্ব আছে, আমি তোমাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি। আমরা দেখবো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, তারপর হচ্ছে কগনেট, কোয়াজিপ্যাসিভ, কোপুলেটিভ বা লিঙ্কিং, এই চারটা ক্যাটাগরি ভার্ব আমাদেরকে একটু জানতে হবে বাধ্যতামূলক। কি কি বলেছি বলো দেখি, আবারও বলতেছি, ফ্যাক্টিটিভ, কগনেট, কোয়াজিপ্যাসিভ, কোপুলেটিভ। ফ্যাক্টিটিভ, কগনেট, কোয়াজিপ্যাসিভ, কোপুলেটিভ, এই চারটা ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, এই চারটা ভার্বের আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। সো আসো আমরা চারটা ভার্ব একটু ভালো করে বুঝে নেই, লেকচার শিট দেখার দরকার নাই, আগে আমার এই স্ক্রিনটা দেখে, মানে স্ক্রিনটা দেখে একটু ভালো করে বুঝে নেওয়ার ট্রাই করো, স্ক্রিনের দিকে একটু তাকায় থাকো। ধরো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। আচ্ছা ধরো আমি যদি এভাবে বলি যে হি প্লেস ফুটবল, আচ্ছা এখন আমাকে তোমরা একটু উত্তর দিবা যে এখানে প্লে ভার্বের কয়টা অবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ, কয়টা অবজেক্ট, এখানে প্লে ভার্বের অবজেক্ট কয়টা, একটু উত্তর দাও দেখি, প্লে ভার্বের অবজেক্ট কয়টা? এনিবডি? প্লে ভার্বের এখানে একটাই অবজেক্ট আছে, গুড। এখানে প্লে ভার্বের আমি একটাই অবজেক্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমার এই যে ফুটবল, খেয়াল করছো, একটা মাত্র অবজেক্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফুটবল। আচ্ছা এখন আমাকে একটু বলবা, ধরো আমি যদি এভাবে লিখি যে হি গেভ মি আ ফুটবল, হি গেভ মি আ ফুটবল, এখন তোমরাই আমাকে বলো যে এখানের মধ্যে এই যে গেভ, এখানে কয়টা অবজেক্ট দেখা যাচ্ছে, এখানে অবজেক্ট কয়টা, দুইটা, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে ফুটবল। তো আমরা জানি যে অবজেক্ট বের করার জন্য ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। কি দ্বারা প্রশ্ন করলে আমরা বস্তুবাচক অবজেক্ট পাই, আর কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট পাই, ঠিক আছে। তার মানে অবজেক্টকে বের করার জন্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। তুমি এখানে গেভ কে প্রশ্ন করো যে হি গেভ, সে দিয়েছিল, সে কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, সে কি দিয়েছিল, সে ফুটবল দিয়েছিল। তার মানে কাকে এবং কি দ্বারা প্রশ্ন করলে তুমি দুই ধরনের অবজেক্ট পেতে পারো। সাধারণ ভার্ব গুলাতে একটা করে অবজেক্ট থাকে, সাধারণ যে ভার্ব সেগুলোতে কিন্তু একটা করে অবজেক্ট থাকে, কিন্তু কিছু ভার্ব দেখবা যাদের দুটো করে অবজেক্ট থাকবে। যেমন দেখো এই যে গেভ, এই গেভের কিন্তু তোমার দুইটা অবজেক্ট দেখা যাচ্ছে, যার একটা হচ্ছে মি আর একটা হচ্ছে ফুটবল। যেই সব ভার্বের দুটো করে অবজেক্ট থাকে সেই ভার্বগুলোকে আমরা বলবো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। বুঝা গেছে বিষয়টা, দুটো করে অবজেক্ট থাকলে তাদেরকে আমরা বলবো ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন ধরো আমরা যদি এভাবে বলি যে হি মেড মি ক্যাপ্টেন, হি মেড মি ক্যাপ্টেন, এখানে মেড কে প্রশ্ন করো, ঠিক আছে, মেড কে প্রশ্ন করো যে সে কাকে বানাইছে, সে আমাকে বানাইছে, সে কি বানাইছে, সে ক্যাপ্টেন বানাইছে, তার মানে এখানে কিন্তু দুইটা অবজেক্ট দেখা যাচ্ছে।
যদি দুটো করে অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। তার মানে এখানে মেইডটা হচ্ছে একটা ফ্যাক্টিটিভ ভার্ব। তো আশা করা যায় যে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব এই জিনিসটা বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা, এখন আসো আমরা এই জায়গাটার মধ্যে এখন আমরা একটু লিখবো ফ্যাক্টিটিভ ভার্বের পরে আমরা লিখবো হচ্ছে তোমার কগনেট ভার্ব। কগনেট ভার্ব, ঠিক আছে, কগনেট ভার্ব। হোয়াট ডাজ মিন বাই কগনেট ভার্ব? কগনেট ভার্ব বলতে আসলে আমরা কি বুঝি? দেখো আমি একটা সেন্টেন্স যদি এভাবে লিখি যে হি রানস আ রেস, তারপর হি সিংস আ সং, হি slept asleep, ঠিক আছে? আচ্ছা, বাট কিন্তু ধরো আমি যদি এভাবে লিখি যে হি প্লেস ফুটবল। এখন তোমরা আমাকে একটু বলো, আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে এই যে প্লে ভার্ব যে দেখতে পাচ্ছ, এই প্লে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুটো কিন্তু ভিন্ন ভিন্ন। আর এখানের মধ্যে যে ফুটবল কথাটা দেখতে পাচ্ছ, এই ফুটবলটা কিন্তু প্লে এর সাথে কোনো মিল নাই, মানে চেহারাগত কোনো মিল নাই, দেখতে কিন্তু একরকম না, কারণ ফুটবল এক জিনিস আর প্লে হচ্ছে আরেক জিনিস। কিন্তু এখানে যে ভার্বগুলো দেখতে পাচ্ছ, দেখো এই যে রেস, এই রেসটা কিন্তু আসছে মূলত রান থেকে। তারপরে যে সংটা আসছে তোমার সিং থেকে। তারপরে যে স্লিপটা আসছে তোমার স্লিপ থেকে। তার মানে এখানে যে অবজেক্ট গুলাকে দেখতে পাচ্ছ, এই অবজেক্ট গুলা কিন্তু মূলত এই ভার্ব গুলা থেকে জন্ম নিছে। বুঝতে পারছো বিষয়টা? অবজেক্ট গুলা কিন্তু ভার্ব থেকে জন্ম নিয়েছে। অর্থাৎ অবজেক্ট যদি তোমার ভার্ব থেকেই তৈরি হয়, তাহলে সেই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে সমধাতু ক্রিয়া, মানে কগনেট ভার্ব। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি যে কগনেট ভার্ব বলতে তুমি কি বোঝো? হোয়াট ডাজ মিন বাই কগনেট ভার্ব? কগনেট ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্বটা মানে একই অবজেক্ট গ্রহণ করে। মানে ভার্ব থেকে যদি তোমার অবজেক্ট তৈরি হয়, তাহলে সেই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে কগনেট ভার্ব, আর অবজেক্টটাকে আমরা বলবো হচ্ছে তোমার কগনেট অবজেক্ট। ভার্বটাকে বলবো কগনেট ভার্ব আর অবজেক্টটাকে বলবো কগনেট অবজেক্ট। তাহলে আশা করি আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি যে কগনেট ভার্ব কি আর কগনেট অবজেক্ট কি, এই কনসেপ্টটা আশা করি আমরা বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা আবার একটু যদি তোমাদেরকে একটু বলি, সাধারণ যে ভার্বগুলা দেখতে পাচ্ছ, এই সাধারণ ভার্বগুলোর সাথে অবজেক্টের কিন্তু কোনো মিল থাকে না। অর্থাৎ এই যে ফুটবল, এই অবজেক্টটা কিন্তু এই ভার্ব থেকে জন্ম নেয় নাই। ফুটবল সম্পূর্ণ আলাদা একটা বিষয়, আবার প্লে সম্পূর্ণ আলাদা একটা বিষয়, মানে একটার সাথে আরেকটা কোনো মিল নাই। কিন্তু এই যে সং, দেখো এই সং এর সাথে কিন্তু সরাসরি তোমার সিং এর একটা মিল আছে, মানে সিং থেকেই সং কথাটা তৈরি হয়েছে। আবার দেখো স্লিপ, এই স্লিপটা কিন্তু এই স্লিপ থেকেই আসছে, মানে হুবহু সেম, এখানেও স্লিপ ওখানেও স্লিপ, মানে যাহাই ভার্ব তাহাই অবজেক্ট। একইভাবে এখানে যাহাই ভার্ব তাহাই অবজেক্ট, একইভাবে এখানে যাহাই ভার্ব তাহাই অবজেক্ট। ভার্ব এবং অবজেক্ট যদি একই রকম দেখতে লাগে, তাহলে সেই ভার্বগুলোকে আমরা বলবো কগনেট ভার্ব। এখন কি বুঝতে পারছো? এখন বুঝতে পেরেছো কিনা? যে দুইজন একটু কমেন্ট করছিলা, আরেকবার রিপিট করার জন্য একটু আমাকে একটু জানাতে হবে। ওকে ফাইন, হ্যাঁ বুঝতে পেরেছো, থ্যাংক ইউ ভেরি মাচ নাজমুল এবং জোহরা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কগনেট ভার্ব এটা সবাই জেনেছি। এখন আমরা চলে যাব হচ্ছে কোয়াজি প্যাসিভ ভার্ব। কোয়াজি প্যাসিভ, অনেকে এটাকে কাজী বলে, কাজী বলে কোনো শব্দ নাই কিন্তু কোয়াজি প্যাসিভ ভার্ব। এখন হোয়াট ডাজ মিন বাই কোয়াজি প্যাসিভ ভার্ব? তোমরা একটু খেয়াল করবা। ধরো আমি এভাবে লিখলাম যে জন builds the house. The house is building. Builds না দিয়ে আমি এভাবে দিই, জন is building লিখি, জন is building the house. আচ্ছা, আমাকে নাজমুল হাসান, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু বলো দেখি যে এখানে বাংলা করলে কি হয়, যে জন কি করতেছে? স্যার জন একটি মানে বাড়ি তৈরি করছে। একটা বাড়ি তৈরি করতেছে। আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে কে তৈরি করতেছে? জন। কি তৈরি করতেছে? বাড়ি। আচ্ছা, তার মানে এখানের মধ্যে যে ভার্বটা আছে এটা কোন টেন্সে আছে বলো তো? স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস। 2 নম্বর বাক্যের মধ্যে যে ভার্বটা আছে এটা কোন টেন্সে আছে বলো তো? এখানে যে ভার্বটা এটা কোন টেন্সে আছে? এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে ফাইন। কিন্তু 1 নম্বর বাক্যের যে সাবজেক্ট জন, সে কিন্তু বাড়ি তৈরি করছিল, বাট 2 নম্বর বাক্যের যে সাবজেক্ট দেখতে পাচ্ছ হাউস, সে কি হাউস কি কোনো হাউস তৈরি করতেছে? না স্যার।
দুটো বাক্যের ভার্ব কিন্তু একই রকম, কিন্তু দুটো বাক্যের বাংলা কি একই রকম? না স্যার। প্রথম বাক্যের বাংলাটা এই যে সাবজেক্ট নিজেই বাড়ির তৈরি কাজটা করতেছে, কিন্তু পরের বাক্যের সাবজেক্ট কি বাড়ি তৈরি করার কাজটা করছে নাকি তাকে বাইরে তৈরি করা হচ্ছে? স্যার করা হচ্ছে আর কি। তার মানে 2 নম্বর সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, তাই না? জি দেখে মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ভয়েস দেখে মনে হচ্ছে, বাট আসলে কি এটা অ্যাক্টিভ বাট মানে কি মিনিংটা প্যাসিভ? আচ্ছা, এটা মিনিংটা প্যাসিভ বোঝাচ্ছে। ভেরি গুড। তার মানে এরকম যেই সেন্টেন্স গুলা দেখবা এবং এরকম যে ভার্ব গুলা দেখবা যে দেখে মনে হবে অ্যাক্টিভ ভয়েস কিন্তু আসলে মিনিংটা হচ্ছে প্যাসিভ, এই জাতীয় ভার্ব গুলাকে আমরা বলবো হচ্ছে কোয়াজি প্যাসিভ। কি বলবো? কোয়াজি প্যাসিভ। হ্যাঁ, কোয়াজি প্যাসিভ। এখন আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো দেখি এটা বুঝো কিনা। দ্য বুক ইজ প্রিন্টিং, দেখো তো এটা বুঝো কিনা। দ্য বুক ইজ প্রিন্টিং। এটাও স্যার দ্য হাউস ইজ বিল্ডিং এর মতো। ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাসে পরে ফোন দিও। হ্যাঁ, রিকোয়েস্ট পাঠাও। আচ্ছা, দ্য বুক ইজ প্রিন্টিং। তো দেখো এই সেন্টেন্সটার মধ্যেও যদি আমরা বলি যে আচ্ছা বই কি কাউকে ছাপাচ্ছে? না স্যার, এটা ছাপানো হচ্ছে। রাইট, বইকে ছাপানো হচ্ছে। তো ঠিক একই ভাবে তোমার ধরো আরো এরকম ভাবে আরো অনেক সেন্টেন্স আমরা ক্রিয়েট করতে পারি, যেমন দ্য কাউ ইজ মিল্কিং। দ্য কাউ ইজ মিল্কিং মানে কি তোমার কাউকে দুধ দোয়াচ্ছে নাকি মানে দুধ দোয়ানো হচ্ছে, মানে বিষয়টা কিন্তু সেন্সটা কিন্তু প্যাসিভের দিকে যাচ্ছে। তো এই টাইপের যেই সেন্টেন্স গুলা, ঠিক আছে, এই সেন্টেন্স গুলা আমরা যে ভার্ব গুলা পাবো এই ভার্ব গুলাকে আমরা বলবো হচ্ছে এরা কোয়াজি প্যাসিভ ভার্ব। কোয়াজি প্যাসিভ মানে হচ্ছে হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ, মানে দেখে মনে হচ্ছে অ্যাক্টিভ বাট আসলে মিনিংটা হচ্ছে প্যাসিভ। এই জাতীয় ভার্ব গুলাকে আমরা বলবো কোয়াজি প্যাসিভ। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট কন্টেন্টে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই সাধারণত কোয়াজি প্যাসিভটা হয়। শুভ সাহা, ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, লাস্ট হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব বা কোপুলেটিভ ভার্ব, অনেকে আবার এটাকে কোপুলা বলে। ঠিক আছে, মনে রাখবা আমি যদি এভাবে বলি যে জন ইজ এ ডক্টর, জন ইজ এ ডক্টর। আবার আমি বললাম জন ইজ অনেস্ট, জন লাইকস সেলিং। তো তোমরা এখন একটা বিষয় একটু খেয়াল করে দেখো যে এখানে 1 নাম্বার যে বাক্যটা দেখতে পাচ্ছ, আচ্ছা একটু রিকোয়েস্ট গুলো একটু অ্যাকসেপ্ট করে নিতে হবে। আচ্ছা, আমরা এখন দেখো এখানের মধ্যে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার সবাই যদি আমরা একটু স্ক্রিন থেকে খেয়াল করি, 1 নাম্বার বাক্যের মধ্যে যাহাই সাবজেক্ট তাহাই কিন্তু অবজেক্ট। তার মানে এখানের মধ্যে যিনি জন উনি কিন্তু ডাক্তার, আবার এখানের মধ্যে যিনি জন উনি কিন্তু অনেস্ট। তার মানে এখানে যা আছে ভার্বের পরে কিন্তু তাই আছে, অর্থাৎ ভার্বের আগে এবং পরে যদি একই ব্যক্তিকে নিয়ে কথা বলা হয় বা একই বস্তুকে নিয়ে কথা বলা হয় তাহলে ওই ভার্বটাকে আমরা বলবো যে এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং মানে হচ্ছে সে সাবজেক্ট অবজেক্টকে যোগ করেছে, মানে যাহাই সাবজেক্ট তাহাই অবজেক্ট বানাই দিচ্ছে। তো আশা করি আমরা লিঙ্কিং ভার্ব বিষয়টা বুঝতে পেরেছি। লিঙ্কিং ভার্ব জিনিসটা কি তাহলে? লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে যাহাই সাবজেক্ট তাহাই অবজেক্ট, মানে আগে এবং পরে একই ব্যক্তিকে নিয়ে কথা হবে। যেমন 2 নম্বর বাক্যে দেখো যিনি জন উনি কিন্তু অনেস্ট, তুমি অনেস্ট না আমি অনেস্ট না, যিনি জন উনি হচ্ছে অনেস্ট। তার মানে যাহাই সাবজেক্ট তাহাই কিন্তু এখানের মধ্যে অনেস্ট। তো উভয় পাশে যদি সেম কথা বলা হয় তাহলে মাঝখানে যে ভার্বটা এই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে এটা লিঙ্কিং ভার্ব। কিন্তু এই সেন্টেন্সটার দিকে একটু তাকাও, যিনি জন উনি কি সেলিম? যিনি জন উনি কি সেলিম মানে ভার্বের আগে এবং পরে কি একই ব্যক্তিকে নিয়ে কথা বলা হচ্ছে? অবশ্যই না। ভার্বের আগে আছে একটা ব্যক্তি আর ভার্বের পরে আছে আরেকটা ব্যক্তি, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন ব্যক্তি। আর ভিন্ন ভিন্ন দেখে আমরা মাঝখানের এই ভার্বটাকে কিন্তু আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারবো না, এটা সাধারণ ভার্ব, মানে এটা একটা কমন ভার্ব অথবা একটা অ্যাকশন ভার্ব, মানে সাধারণ একটা ভার্ব। এটা বিষয়টা বুঝতে পেরেছো? এটা লিঙ্কিং ভার্ব না। তো এই জাতীয় লিঙ্কিং ভার্ব গুলোকেই আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কোপুলেটিভ। তার মানে যাহাই লিঙ্কিং ভার্ব ওটার একটা অল্টারনেটিভ নাম হচ্ছে এটা কোপুলেটিভ ভার্ব, আরেকটা অল্টারনেটিভ নাম হচ্ছে কোপুলা। মানে যাহাই লিঙ্কিং তাহাই কোপুলেটিভ অথবা তাহাই কোপুলা। আশা করি আমরা এই কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা,
এই পর্যায়ে এখন আমরা একটু চলে যাব হচ্ছে তোমার নন ফাইনিট ভার্বের দিকে। ঠিক আছে, আমরা এখন একটু নন ফাইনিট ভার্ব নিয়ে স্টাডি করব। আমরা ফাইনিট ভার্ব গুলোকে নিয়ে কাজ করেছি এতক্ষণ পর্যন্ত, এখন আমরা কাজ করব হচ্ছে নন ফাইনিট ভার্ব গুলোকে নিয়ে। নন ফাইনিট ভার্বের মধ্যে আমরা জাস্ট বাছাই করে কনসেপ্ট গুলো দেখবো, মানে যে অংশটা আমাদের লাগবে শুধুমাত্র আমরা সেই অংশটাই দেখবো নন ফাইনিট থেকে। তোমরা সবাই একটু স্ক্রিনটার দিকে তাকাবা। আচ্ছা দেখো, নন ফাইনিট বলতে মূলত হচ্ছে আমরা এই কয়েকটা ভার্বকে বুঝবো। এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এদেরকে বুঝবো, যে ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জেরান্ড, এই কয়েকটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড এই কয়েকটাই নন ফাইনিট ভার্ব। তো এখন আমরা এখান থেকে কতটুকু পড়বো, তাই না? তো সেই অংশটা আসলে আমরা একটু আলাদা করে নিই, যে আমরা এখান থেকে কি কি পড়বো। আচ্ছা ফার্স্টে আমরা একটু চলে যাচ্ছি ইনফিনিটিভ থেকে। আচ্ছা ইনফিনিটিভের মধ্যে এই যে দেখো, এখানের মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটি স্ক্রিনশট নিয়ে পরে এটা দেখে খাতার মধ্যে একটু লিখে নিও। একটি স্ক্রিনশট নিয়ে নাও যে এখানে যে কয়েকটা শব্দ দেখতে পাচ্ছ, মানে 13টা শব্দ দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্লিজ, সি, লেট, মেক, নো, ফিল, হিয়ার, ডেয়ার, বিট, নিড, বিহোল্ড, ওয়াচ এবং নোটিস। ঠিক আছে, আচ্ছা এটা লেকচার শিটে অবশ্য থাকবে, সো ডোন্ট বি ওরিড। তারপর একটু লিখে নাও, নাও থাকতে পারে, একটু লিখে নাও। ঠিক আছে, মানে লিখলে মানে ভালো, লিখে নাও বলতেছি, সরি, মানে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, স্ক্রিনশট অথবা খাতার মধ্যে মানে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা তো সবাই স্ক্রিনশট কিভাবে নিতে হয় সেটা তো জানোই। ঠিক আছে, হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা যদি স্ক্রিনশট হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে হয়েছে, ডান। হয়ে গিয়ে থাকলে একটু কমেন্ট বক্সে জানাও যে ডান। নাজবুল হাসান ডান, আচ্ছা ফাইন, তার মানে তোমাদের অলরেডি হয়ে গেছে অনেকের, গুড। এখানে যে কয়েকটা ভার্ব দেখতে পাচ্ছ এদের পরে ইনফিনিটিভ ইউজ করা যাবে না। এদের পরে কি ইউজ করা যাবে না? ইনফিনিটিভ ইউজ করা যাবে না। যেমন এই যে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হিয়ার, এই বাক্যটা ভুল কেন? বিকজ এখানে পরে ইনফিনিটিভ ইউজ করেছে। তারপর মেড, এটাও ভুল, এখানে পরে ইনফিনিটিভ ইউজ করেছে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা তার মানে বুঝতেই পারতেছো যে এখানে যে কয়েকটা ভার্ব দেখতে পাচ্ছ এদের পরে কি হবে না? ইনফিনিটিভ হবে না। এখন আরো কয়েকটা শব্দ দেখো, এই যে আরো কয়েকটা টার্ম, এগুলো গ্রামাটিক্যাল টার্ম। একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এই যে হ্যাড বেটার, হ্যাড সুনার, ঠিক আছে, দেন বাট এক্সেপ্ট, হ্যাড বেটার, হ্যাড সুনার, দেন বাট এক্সেপ্ট, জাস্ট এই কয়েকটা। এই কয়েকটার পরে অবশ্যই ইনফিনিটিভ ইউজ করা যাবে না, মনে থাকবে। এই কয়েকটার পরে ইনফিনিটিভ ইউজ করা যাবে না। হ্যাড বেটার, হ্যাড সুনার, দেন বাট এক্সেপ্ট, এদের পরে ইনফিনিটিভ ইউজ করা যাবে না। আচ্ছা ফাইন, নেক্সট টাইপস অফ ইনফিনিটিভটা তোমাদের আপাতত লাগবে না, ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন নাই। আমাদের এখান থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এই যে এই অংশটা, এটা লাগবে। পারফেক্ট ইনফিনিটিভ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন এসেছে, অতীতে এখান থেকে প্রশ্ন এসেছে। সো আমরা এখানের মধ্যে যে ট্রিপল স্টার মার্ক করে দিলাম, পারফেক্ট ইনফিনিটিভ। ঠিক আছে, আচ্ছা তাহলে হ্যাঁ দেখো, পারফেক্ট ইনফিনিটিভ মানে হচ্ছে এই যে টু হ্যাভ প্লাস V3, এটাই হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এটা সাধারণত কখন ইউজ করা হয়? দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা যদি অলরেডি ঘটে গিয়ে থাকে, তখন সেই দুটো ঘটনাকে একসাথে যোগ করার জন্য পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা হয়। যেমন এখানে দুইটা ঘটনা, যে আই এম সরি এটা একটা সেন্টেন্স, আই হ্যাভ ডিস্টার্বড ইউ এটা আরেকটা সেন্টেন্স। এর মধ্যে সেকেন্ড সেন্টেন্সের দিকে একটু তাকায় দেখো। সেকেন্ড সেন্টেন্সে যেটা আছে যে আই হ্যাভ ডিস্টার্বড ইউ, আমি তোমাকে বিরক্ত করেছি, এই ডিস্টার্ব করার কাজটা কিন্তু অলরেডি ঘটে গেছে। যেহেতু ডিস্টার্ব করার কাজটা অলরেডি ঘটে গেছে, তার মানে এই দুটোকে যদি এখন আমি একসাথে করতে চাই তাহলে আমরা এইভাবে লিখবো যে আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ যদি আমরা দেখি যে দুটো বাক্যের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, একটা বাক্যের ঘটনা ঘটে গেছে, তাহলে এই দুটো বাক্যকে যোগ করার জন্য আমরা পারফেক্ট ইনফিনিটিভের হেল্প নিব, এই যে আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। কিন্তু তুমি যদি এইভাবে বলো যে আই এম সরি টু ডিস্টার্ব ইউ, খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা হয় নাই। দেখছো, কোনো পারফেক্ট ইনফিনিটিভ কিন্তু এখানে ইউজ করা হয় নাই। আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আই এম সরি টু ডিস্টার্ব ইউ এর মানে হচ্ছে যে আমি এখনো তোমাকে বিরক্ত করি নাই, তবে বিরক্ত ভবিষ্যতে করব। তার মানে সাধারণ ইনফিনিটিভ মানে হচ্ছে ঘটনা ভবিষ্যতে ঘটবে। এই যে টু ডিস্টার্ব এটা সাধারণ ইনফিনিটিভ, এর মানে হচ্ছে ঘটনা ভবিষ্যতে ঘটবে, ঘটনা এখনো ঘটেই নাই। আর পারফেক্ট ইনফিনিটিভ মানে হচ্ছে ঘটনা অলরেডি ঘটে গেছে। তাহলে এখন আমরা এই সূত্রের উপর ভিত্তি করে একটা প্রশ্ন আমরা একটু দেখব।
দেখো এখানে বিসিএস এর একটা প্রশ্ন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যে এই প্রশ্নটা দেখো লেখা আছে, দ্য পার্থিনন ইজ সেড ড্যাশ ইরেক্টেড ইন দ্য এজ অফ প্যারিকলস। এজ অফ প্যারিকলস মানে হচ্ছে প্যারিকল যুগ, পার্থিনন মানে হচ্ছে একটা মন্দির, তার মানে প্যারিকল যুগে একটা মন্দির নির্মাণ করা হয়েছিল। তার মানে প্যারিকল যুগে মন্দির নির্মাণ করার কাজটা কিন্তু অলরেডি ঘটে গেছে। কাজটা যদি ঘটে গেছে তাহলে অবশ্যই টু হ্যাভ প্লাস ভি থ্রি হবে। একইভাবে 2 নম্বরে দেখো, তাজমহল ইজ সেড ড্যাশ বিল্ড বাই শাহজাহান। এখন মজার বিষয় হচ্ছে তাজমহল কিন্তু অলরেডি বিল্ড করার কাজটা হয়ে গেছে, ঠিক আছে, তার মানে ঘটনা ঘটে গেছে, তাহলে এটাও পারফেক্ট ইনফিনিটিভ দ্বারা প্রয়োগ করতে হবে। তো দুটোই পারফেক্ট ইনফিনিটিভ হবে, তবে এই ক্ষেত্রে পারফেক্ট ইনফিনিটিভটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। কেন প্যাসিভ ভয়েসে করতে হবে? কারণ এই যে সাবজেক্ট হিসেবে যেটা আছে মন্দির, আবার এখানে সাবজেক্ট হিসেবে যেটা আছে তাজমহল, এরা তো সরাসরি কাজ করতে পারবে না, তাদেরকে কাজটা করানো হয়েছে। যেমন তাজমহল কি নিজে নিজেকে বানাই ফেলবে, নাকি তাজমহলকে বানানো হবে? কি হবে বলো দেখি, তাজমহল কি নিজে নিজেকে বানাইতে পারবে? অবশ্যই না, অবশ্যই না, তাজমহলকে বানানো হবে। বিষয়টা বুঝতে পেরেছো? বানানো হবে। ঠিক একইভাবে পার্থিনন, পার্থিনন কিন্তু মন্দির নিজে নিজে তৈরি হয়ে যায় না, মন্দিরকে তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, তার মানে প্যাসিভ। আর প্যাসিভ দেখেই টু হ্যাভ প্লাস ভিটির মাঝখানে একটা বিন আসবে। বুঝতে পারছো বিষয়টা? টু হ্যাভ প্লাস ভিটির মাঝখানে প্যাসিভ ভয়েসের একটা বিন নিয়ে আসতে হবে। এই যে অপশন নাম্বার সি তে বিনটা আছে, দেখো যে টু হ্যাভ বিন, তারপর দেখো এই যে ভি থ্রি, ভি থ্রি হচ্ছে এই যে ইরেক্টেড, তার মানে টু হ্যাভ বিন ইরেক্টেড। একইভাবে দেখো 2 নম্বরের উত্তর হচ্ছে সি। এই দেখো টু হ্যাভ বিন, এই যে বিন, আর বিনের পরে ভি থ্রি, দেখো এই যে দেখো ভি থ্রি মানে হচ্ছে বিল্ড, টু হ্যাভ বিন বিল্ড। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ যদি সাবজেক্টটা তোমার বস্তুবাচক হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে প্যাসিভ ভয়েসের বিন নিয়ে আসতে হবে। আর যদি এখানে মধ্যে তাজমহলের জায়গায় শাহজাহানের নাম থাকতো, সম্রাট শাহজাহান, যে নিজেই কাজ করতে পারে, মানে অ্যাক্টিভ যেটা আর কি, অ্যাক্টিভ হলে আর বিনটা লাগবে না, অ্যাক্টিভ হলে সরাসরি কিন্তু ভি থ্রি হয়ে যাবে, টু হ্যাভ প্লাস ভি থ্রি। আশা করি এতটুকু পর্যন্ত কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি, পারফেক্ট ইনফিনিটিভ। আচ্ছা আচ্ছা, এবার আমরা আমরা চলে যাব হচ্ছে তোমার, এটা লাগবে না, এটাও লাগবে না। আচ্ছা, পার্টিসিপল। পার্টিসিপলটা আসলে মূলত একটু কনফিউজিং আমাদের অনেকের কাছেই, অনেকের কাছে আমাদের একটু কনফিউজিং মনে হয়। যে আমরা জানি যে পার্টিসিপল এর মধ্যে ঝামেলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। তো মনে রাখবা, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আইএনজি আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভি থ্রি। আর প্রতিটা পার্টিসিপল এরা যদি কোনো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে তাহলে তাদেরকে আমরা বলবো তারা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে এখানের মধ্যে একটু খেয়াল করে দেখো যে এই সেন্টেন্সটার মধ্যে ডোন্ট ট্রাই টু গেট ইনটু ট্রেন, ট্রেনে উঠার চেষ্টা করবা না। কেমন ট্রেন? রানিং ট্রেন, মানে চলন্ত ট্রেন। তার মানে রানিং দ্বারা কিন্তু ট্রেনের একটা অবস্থা বোঝাচ্ছে। আর আমরা জানি যে দোষ গুণ অবস্থা বুঝাইলে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়, তার মানে রানিং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। ঠিক একইভাবে উইন্ডো, কেমন উইন্ডো? ভাঙ্গা উইন্ডো, মানে ব্রোকেন। তার মানে এই ব্রোকেন কথাটা কিন্তু উইন্ডোর একটা অবস্থা বোঝাচ্ছে। তার মানে এই যে দেখো প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি কিংবা পাস্ট পার্টিসিপল ভি থ্রি, এরা যখন কোনো অবস্থা বুঝায়, মানে কোনো একটা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে, তখন সেটাকে আমরা বলবো তারা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আচ্ছা, কিন্তু যদি এরা কোনো নাউন ছাড়া একাই সাবজেক্টের কাজ করে অথবা অবজেক্টের কাজ করে, তখন তাদেরকে আমরা বলবো জেরান্ট। যেমন আমি যদি এভাবে বলি যে রানিং ইজ আ গুড এক্সারসাইজ, রানিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে রানিংটা কি বলো দেখি কেউ একজন? রানিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে রানিংটা কি? আচ্ছা, আমরা আমাদের এখন আমরা একটু চলে যাব, রানিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, আমরা সবাই একটু স্ক্রিনটা দিকে খেয়াল করি। এখানের মধ্যে যে রানিংটা দেখতে পাচ্ছ, এই রানিংটা কিন্তু সরাসরি সাবজেক্টের কাজ করতেছে। সাবজেক্টের কাজ যে করবে সে অবশ্যই নাউন হবে, ঠিক আছে? তার মানে নাউনের কাজ যে করে সে আইএনজি কে আবার আমরা বলবো হচ্ছে জেরান্ট। তার মানে এখানের মধ্যে যে রানিংটা দেখতে পাচ্ছ, এই রানিংটাকে আমরা মূলত বলবো এটা জেরান্ট, এবং কারণ এটা নাউনের কাজ করতেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার
আমি এখন তোমাদেরকে একটা প্রবলেম দিই, ঠিক আছে? দেখা যাক এই প্রবলেমটা তোমরা সলভ করতে পারো কিনা। দেখো যে আই লাইক সুইমিং পুল, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, I saw the swimming boy. বলো দেখি কোন বাক্যে কোনটা কি? আচ্ছা, প্রথমটা হচ্ছে, আচ্ছা এখানে একজন বলতেছে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা জেরান, পরেরটা অ্যাডজেক্টিভ। একজন বলছে প্রথমটা পার্টিসিপল, পরেরটা জেরান, লাস্টটা পার্টিসিপল। আচ্ছা, তোমরা মেবি ভুলে গেছো, খেয়াল করো। 1 নম্বরে যে সুইমিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার জেরান্ড, 1 নম্বরটা জেরান্ড। 2 নম্বরে সুইমিং এটাও জেরান্ড, আর 3 নম্বরে যে সুইমিং এটা হচ্ছে পার্টিসিপল। মনে রাখবা যেই আইএনজি নাউনের কাজ করে সেই আইএনজি কে আমরা বলবো হচ্ছে, সরি, যেই আইএনজি নাউনের কাজ করে সেই আইএনজি কে আমরা বলবো হচ্ছে জেরান্ড। তার মানে এখানের মধ্যে এই যে সুইমিং, এটা যেহেতু তোমার নাউনের কাজ করতেছে তার মানে এটা হচ্ছে তোমার জেরান্ড। আর যে আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে সেই আইএনজি কে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল। কারণ এখানের মধ্যে লাস্টের সেন্টেন্সে দেখো যে আই স দ্য বয়, আমি একটা বয় দেখেছিলাম, বয়টা কেমন অবস্থায় ছিল? বয়টা সুইমিং অবস্থায় ছিল। তার মানে এখানে সুইমিংটা কিন্তু একটা অবস্থা বোঝাচ্ছে, মানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। যে আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করবে সে আইএনজি কে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল। তার মানে 3 নম্বর বাক্যে সুইমিংটা হচ্ছে পার্টিসিপল। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, আর 1 নম্বর বাক্যে একটু তাকায় দেখো, 1 নম্বর বাক্যে যে সুইমিংটা আছে এটা কিন্তু পুলের কোনো অবস্থা বোঝাচ্ছে না, মানে পুল কিন্তু সুইমিং কিন্তু অবস্থার মধ্যে নাই। বয়, বয় কিন্তু সুইমিং করতেছিল, মানে বয় কিন্তু সুইমিং অবস্থার মধ্যে ছিল, তাই না? মানে সে সুইমিং করছিল। কিন্তু 1 নম্বর বাক্যের মধ্যে পুল, পুল কি তোমার সুইমিং করছিল? সে কি সুইমিংরত অবস্থায় ছিল? অবশ্যই না। তার মানে এখানে সুইমিং কিন্তু পুলকে মডিফাই করতেছে না, বরঞ্চ এই সুইমিং পুল এই দুটো মিলেই কিন্তু একটা কম্পাউন্ড নাউন তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন, অর্থাৎ জেরান্ড প্লাস নাউন দুটো মিলে একসাথে তৈরি হয়েছে কম্পাউন্ড নাউন। বুঝা গেছে? এখন আন্ডারলাইনটা যদি তোমার এই পুরোটা নিচে থাকে তাহলে আমি বলবো যে এটা কম্পাউন্ড নাউন, আর আন্ডারলাইনটা যদি শুধু সুইমিং এর নিচে থাকে তাহলে আমি বলবো এটা জেরান্ড। বুঝা গেছে বিষয়টা? তাহলে কখন আইএনজি কম্পাউন্ড নাউন বা জেরান্ড হয়, কখন আইএনজি সরাসরি জেরান্ড হয়, আর কখন আইএনজি পার্টিসিপল হয়, এই বিষয়গুলো আশা করি আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমরা এখন দেখবো হচ্ছে তোমার আইএনজি এবং ভি3 এর মধ্যে ডিফারেন্সটা কোথায়, মানে পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে ডিফারেন্সটা কোথায়। এটাও আমাদের অনেকেরই একটা কমন কোয়েশ্চেন যে দুটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়। আচ্ছা, আমরা সবাই একটু স্ক্রিনের দিকে তাকাবো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? দেখো, আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি 1 নম্বরটা কম্পাউন্ড নাউন, রাইট? আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি, পাস্ট পার্টিসিপল ভি3, এরা সবাই কিন্তু মূলত অ্যাডজেক্টিভ। কিন্তু কখন কোন অ্যাডজেক্টিভটা হবে, মানে কখন তুমি আইএনজি অ্যাডজেক্টিভ নিবা আর কখন তুমি ভি3 অ্যাডজেক্টিভ নিবা, এটাই হচ্ছে প্রশ্ন, তাই না? তো মনে রাখবা শূন্যস্থানের পরে যে নাউনটা দেখতে পাচ্ছ ডিশ, এই নাউনের আগে আমি কোন অ্যাডজেক্টিভ বসাবো সেটা ডিপেন্ড করবে অর্থের উপরে। একটু বলো দেখি যে এই যে ব্রেকিং, ডিশ কি নিজেই নিজেকে ব্রেকিং করে ফেলতে পারে?
ডিশ মানে থালা, থালা কি নিজেই নিজেকে ভেঙে ফেলে নাকি থালাকে ভাঙা হয়? থালাকে ভাঙা হয়। তার মানে এই যে শূন্যস্থানের পরে যে নাউনটা থাকবে, এই নাউনটা যদি সরাসরি কাজ করতে পারে, সরাসরি কাজ করতে পারে, তাহলে আমরা নিব হচ্ছে আইএনজি। আর সরাসরি কাজটা করতে না পারলে আমরা নিব হচ্ছে ভি3। যেমন এই যে ভাঙাভাঙির কথা বলা হচ্ছে, ব্রেক বা ব্রেকিং এর কথা বলা হচ্ছে, এই কাজটা কিন্তু এই ডিশ করতে পারবে না, যে কারণে আমরা বলবো হচ্ছে ব্রোকেন। বুঝা গেছে? কিন্তু 2 নম্বর বাক্যের দিকে তাকাই দেখো, এই যে ট্রেম্বলিং বা ট্রেম্বল মানে হচ্ছে কাঁপা, কাঁপাকাঁপি করা আর কি। যেমন এই যে চিলড্রেন বা বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা কিন্তু সরাসরি নিজেই কাঁপাকাঁপি করে, বাচ্চা কাচ্চা নিজেই সরাসরি কাঁপাকাঁপি করে। তো এই কারণে আমাদেরকে এখানে দিতে হবে আইএনজি, বলতে হবে ট্রেম্বলিং। আচ্ছা, জিম একটা ভালো প্রশ্ন করছো যে এটার জন্য বাংলা বোঝা লাগবে কিনা। 100% বাংলা জানতে হবে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি নাকি পাস্ট পার্টিসিপল ভি3, এটা বোঝার জন্য এই যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের বাংলা জানতে হবে। মানে ব্রেকিং মানে কি এটা তোমাকে জানতে হবে, ট্রেম্বল শব্দের অর্থ কি জানতে হবে, ইন্টারেস্টিং শব্দের অর্থ কি জানতে হবে, বার্ন শব্দের অর্থ কি জানতে হবে, এক্সাইট মানে কি জানতে হবে, ফ্রাইটেনিং মানে কি বুঝতে হবে। তার মানে আমি যদি বাংলা না জানি তাহলে কিন্তু আমি কোনোভাবে এটা কোনো কাজে আসবে না। মানে ফার্স্টে আমাকে বাংলা জানতেই হবে, তারপর হচ্ছে তুমি ম্যাচ করবা যে আসলে এই কাজটা এ কি করতে পারে নাকি পারে না। বিষয়টা বুঝতে পেরেছো? দ্যাটস ইট। অর্থাৎ এটা কি সরাসরি তার নিজের কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে। একটা তথ্য সবসময় মাথায় রাখবা, এই যে নাউন, এখানে যে অ্যাডজেক্টিভের কথাটা বলা হচ্ছে, এই বিষয়টা এটা কি সরাসরি এই ডিশের নিজের কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে, এটা বুঝতে হবে। সরাসরি নিজের কারণে হলে আমরা নিব আইএনজি, আর যদি অন্য কোনো কারণে হয় তাহলে আমরা বলবো ভি3। বুঝতে পারছো? যেমন 4 নম্বরটা, এই যে টেনিস ম্যাচের কথা বলা হচ্ছে, টেনিস ম্যাচ এই যে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং কিন্তু টেনিস ম্যাচের নিজের বৈশিষ্ট্য, মানে টেনিস ম্যাচের কারণেই টেনিস ম্যাচটা ইন্টারেস্টিং। তোমার কিংবা আমার কারণে কিন্তু ম্যাচ ইন্টারেস্টিং হবে না, ম্যাচের কারণেই ম্যাচ ইন্টারেস্টিং হবে। তো যে কারণে আমরা এখানের মধ্যে নিব হচ্ছে আইএনজি। তাহলে আশা করি আমরা বুঝতে পারতেছি যে কখন আইএনজি এবং কখন ভি3, এই কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু পুরো কনসেপ্টগুলো তোমাদেরকে বুঝাচ্ছি। আচ্ছা, লাস্টে আমি তোমাদেরকে আরেকটা বিষয় দেখাই। দেখো 8 এবং 9, 8 এবং 9, এই যে এই দুইটা সলভ করো। আট এবং 9, আচ্ছা দেখা যাক তোমরা কখন কোনটা বলেছো। আচ্ছা, 8 নম্বরের মধ্যে তোমরা বলতেছো ফ্রাইটেনিং, আর 9 নম্বরটা হচ্ছে ফ্রাইটেন্ড। এই তো বুঝে গেছো, এই তো বুঝে গেছো। যেমন এই যে দেখো আমি 8 নম্বরের মধ্যে দেখো এই যে নয়েজ মানে শব্দ, তোমার কি মনে হয় যে একটা শব্দ যে তোমার ভীতিকর, একটা শব্দ যে তোমার বিরক্তিকর, এটা তোমার কারণে শব্দটা বিরক্তিকর হয়েছে নাকি শব্দের কারণেই শব্দ বিরক্তিকর? একটা শব্দ যে বিরক্তিকর, এটা কি অন্য কোনো কারণে হচ্ছে নাকি শব্দের নিজের কারণেই হচ্ছে? শব্দের নিজের কারণেই শব্দটা বিরক্তিকর। অর্থাৎ যদি নিজের কারণে হয় তাহলে হবে আইএনজি, নিজের কারণে যদি হয় তাহলে হবে আইএনজি, যে কারণে আমরা এখানে মধ্যে ফ্রাইটেনিং এটাকে সিলেক্ট করেছি। 9 নম্বরে দেখো এই যে হোস্টেজ, তোমরা কি জানো যে হোস্টেজ মানে কি? হোস্টেজ মানে হচ্ছে বন্দী, মানে যাদেরকে জোরপূর্বক আটকায় রাখা হয়। এখন যাদেরকে জোরপূর্বক আটকায় রাখা হয় তারা যে ভয় পায়, এই যে ফ্রাইটেনিং মানে হচ্ছে ভয় পাওয়া। তার মানে এই যে বন্দীরা যে ভয় পায়, এটা কি বন্দীরা নিজেদের কারণে ভয় পাচ্ছে নাকি যারা তাদেরকে আটক করেছে তাদের কারণে ভয় পাচ্ছে? বন্দীরা যে ভয় পায় সেটা কি তাদের নিজেদের কারণে তারা ভয় পাচ্ছে নাকি যেহেতু তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে কেউ আটক করেছে ওদের কারণে তারা ভয় পাচ্ছে? অবশ্যই অন্যের কারণে ভয় পাচ্ছে।
বিষয়টা বুঝতে পারছো না? আর অন্য কারণে ভয় পাচ্ছে দেখে আমরা এখানে ফ্রাইটেনিং বলতে পারবো না, আমরা বলবো হচ্ছে ফ্রাইটেন্ড। আশা করি এখন কনসেপ্টটা পুরোপুরি ভাবে তোমরা বুঝতে পারছো। মানে যারা একটু আগে একটু কনফিউশনে ছিল তারা আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো, যে যদি নিজের কারণে কোনো কিছু হয় তাহলে আমরা বলবো আইএনজি, আর যদি নিজের কারণে না হয়ে অন্য কোনো কারণে হয় তাহলে আমরা বলবো হচ্ছে V3। দ্যাটস অল। সো এই হচ্ছে বিষয়। তো এখন আসো আমরা আমাদের এই এই পোর্শনের আলোচনাটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা দেখতে পাচ্ছি লেকচার 4 থেকে আমাদের পড়ার মতো যে কনসেপ্টগুলো ছিল সেটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশন অফ ভার্বস, ওটা আমরা দেখেছি, ভার্বাল দেখেছি। আচ্ছা, ভার্বালের মধ্যে আমরা ইনফিনিটিভ আর পার্টিসিপল জাস্ট এতটুকু দেখেছি। এখন এই জেরান্ডের একটা বিষয় আছে, যে কিছু শব্দ আছে যাদের পরে জেরান্ড হয়। এই শব্দগুলো একটু নিজ দায়িত্বে তোমাদেরকে মেমোরাইজ করতে হবে লেকচার শিট থেকে, ঠিক আছে? যেমন ধরো আমি তোমাদেরকে যদি একটু লেকচার শিটটা দেখাই, এই যে জেরান্ড, এই দেখো জেরান্ড, তোমরা আশা করি লেকচার শিটটা দেখতে পাচ্ছ। এই যে জেরান্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ রুলস, জেরান্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ রুলস। তো এখানের মধ্যে যাদেরকে দেখতে পাচ্ছ, এই যে অ্যাডমিট, অ্যান্টিসিপেট, অ্যাপিয়ার, অ্যাভয়েড, কমপ্লিট, তাই না, কনসিডার, খেয়াল করছো এই যে কনসিডার, এদের পরে কিন্তু সরাসরি আইএনজি বসে, এদের পরে আইএনজি বসে। যেমন ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন ছিল, দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং ড্যাশ, একটা প্রশ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটির মধ্যে। কি ছিল প্রশ্নটা? প্রশ্নটা ছিল এরকম, সরি, দেখো এই যে প্রশ্নটা, এটা ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন। আর মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম ছেলে পেলে এখানে উত্তর দাগিয়েছিল এই যে টু বিল্ড, ম্যাক্সিমাম স্টুডেন্ট টু বিল্ড দাগিয়েছে। কেন জানো? তোমাকে যদি আমি এখন রুলটা না দেখাইতাম যে কনসিডারের পরে আইএনজি হয়, এটা যদি তোমাদেরকে না দেখাইতাম তাহলে তোমরা কিন্তু প্রায় 90% তোমরা কিন্তু অ্যান্সার বলতে টু বিল্ড। কারণ পরপর দুটো দেখো, আচ্ছা পরপর দুটো আইএনজি যদি পাশাপাশি বসে তাহলে বিষয়টা কিন্তু একটু বিরক্তিকর লাগে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো যে কনসিডারিং, এটার পরে যদি আমি আইএনজি বসাই, দেখো দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং বিল্ডিং আ হাউস, দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং বিল্ডিং আ হাউস, এটা কেমন কেমন দেখায় না? তো যে কারণে হচ্ছে আমরা এখানের মধ্যে টু বিল্ড বলবো না, মানে কেমন কেমন দেখালো আমরা এখানের মধ্যে আইএনজি বলবো। বিষয়টা বুঝতে পেরেছো? অর্থাৎ একটু অড লাগে। শুভ সাহা, ভেরি গুড, তোমার উত্তরটা ঠিক আছে, একটু অড লাগে। বোঝা গেছে? আচ্ছা, তো নাইমুর রহমান, আচ্ছা তোমাকে আমি ধরতেছি একটু পরে, ডোন্ট ওয়ারি। আচ্ছা দেখো এখানের মধ্যে লেখা আছে দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং বিল্ডিং আ হাউস। বুঝা গেছে বিষয়টা? তো মনে রাখবা যে কিছু শব্দ আছে যাদের পরে সরাসরি আইএনজি হয়, ওই শব্দগুলো লেকচার শিটের মধ্যে আমি প্রেজেন্ট করে দিয়েছি। তোমরা লেকচার শিটে যেগুলো দেয়া আছে শুধু সেগুলা পড়বা, অন্য কোনো বই থেকে আশা করি এখন আর তোমার না পড়লেও চলবে, ঠিক আছে? জাস্ট লেকচার শিটে যেগুলো দেয়া আছে অতটুকুই পড়বা, যে যেই শব্দের পরে আইএনজি হয় ওই তালিকাটা ওখান থেকে একটু দেখবা। আর কোন কোন শব্দের পরে ইনফিনিটিভ হয় এই তালিকাটা না পড়লেও চলবে, কারণ পরীক্ষায় মূলত জেরান্ড বা আইএনজির তালিকাটা থেকেই প্রশ্ন হয়, ঘুরে ফিরে বারবার ওই তালিকা থেকে প্রশ্ন হয়। তার মানে রুল নাম্বার 1 যেটা জেরান্ডের 1 নম্বর যে রুলটা আছে ওটা পড়লেই কিন্তু মোর দেন এনাফ। বুঝছো বিষয়টা? আচ্ছা, আমাদের আর দুটো টপিক একটু বাকি আছে, দুটো টপিক আমরা সবাই যদি একটু স্ক্রিন থেকে দেখি। হঠাৎ করে এত ঠান্ডা লেগে গেল কেন? আচ্ছা দেখো লেকচার নাম্বার 4, এখান থেকে দেখো আমাদের দুটো টপিক, একটা হচ্ছে তোমার কন্ডিশনালস আর অপর টপিকটা হচ্ছে সাবজেক্টিভস, এবং দুটোই কিন্তু খুবই সহজ টপিক, কন্ডিশনাল এবং সাবজেক্টিভ। এর মধ্যে আমি প্রথমে সাবজেক্টিভ টপিকটা তোমাদেরকে একটু দেখাইতে চাই, যেটা মোটামুটি জাস্ট 2 মিনিটের একটা ডিসকাশন। সাবজেক্টিভ দেখো, এই যে সাবজেক্টিভ, আমি তোমাদেরকে কয়েকটা শব্দ দেখাচ্ছি, যে কয়েকটা শব্দ তোমরা লেকচার শিট থেকে একটু মেমোরাইজ করে নিবা। এই যে এখানে কিছু শব্দ তোমরা দেখতে পাচ্ছ,
এখানে কিছু শব্দ তোমরা দেখতে পাচ্ছ, এই শব্দগুলা তোমরা একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? কি কি দেখো, এই যে আস্ক, অ্যাডভাইস, স্ক্রিন দেখা যাচ্ছে না তাই না? আচ্ছা, আশা করি এখন স্ক্রিন দেখতে পাচ্ছ। আচ্ছা, স্ক্রিনটা আশা করি এখন দেখতে পাচ্ছ, রাইট? আচ্ছা, তো দেখো এখানে কিছু শব্দ আছে, এই যে আস্ক, অ্যাডভাইস, কমান্ড, ডিক্রি, ডিমান্ড, ডিজায়ার, ইনসিস্ট, কেমন, প্রেফার, অর্ডার, প্রপোজ, রিকমেন্ড, কেমন, এই যে সাজেস্ট, সাজেস্ট, স্টাইপুলেট, কেমন, স্টাইপুলেট, আর্চ, অ্যাডভাইস। এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এই শব্দগুলো মুখস্থ করে ফেলবা। মনে রাখবা এই শব্দগুলোর পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে তোমাকে ভার্বের বেস ফর্ম সিলেক্ট করতে হবে, আর সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ সিলেক্ট করতে হবে। যেমন আমি এখান থেকে একটা সেন্টেন্স দেখাই, দ্য জাজ ইনসিস্টেড, এই যে ইনসিস্ট, এটা পরে দেখো একটা সাবজেক্ট আছে, এই যে দ্যাট এর পরে একটা সাবজেক্ট দেয়া আছে দ্য জুরি, যে কারণে আমি এখানে ভার্বের বেস ফর্ম সিলেক্ট করেছি রিটার্ন। এখানে রিটার্নস বলা যাবে না, রিটার্নই বলতে হবে। আর যদি এখানের মধ্যে তোমার বেস ফর্মটা না থাকে তখন আমাকে ইনফিনিটিভ সিলেক্ট করতে, মানে সাবজেক্ট যদি না থাকে তাহলে আমাকে ইনফিনিটিভ সিলেক্ট করতে হবে। তো এরকম একটা প্রশ্ন যদি আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো এই যে আমরা এই, আচ্ছা একটু সলভ করে দেখি, একটা প্রশ্ন আমাকে একটু সলভ করে দেখাও। এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 2। আচ্ছা 2 নাম্বার কোয়েশ্চেনটা পারলে একটু সলভ করো সবাই। If you intend to pursue a professional degree dash a professional resume, it is recommended. আমরা জানি যে রিকমেন্ড কথাটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড, রিকমেন্ডটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ইট ইজ রিকমেন্ডেড। খেয়াল করছো, এই যে রিকমেন্ডেড, এটার পরে দেখো যেহেতু এই যে সাবজেক্ট আছে, যে কারণে ভার্বের বেস ফর্ম বসেছে, বুঝা গেছে বিষয়টা? কিন্তু যদি এই দ্যাট প্লাস সাবজেক্ট এটা যদি না থাকতো তাহলে আমি এখানে বলতাম হচ্ছে টু ওয়াচ, ইট ইজ রিকমেন্ডেড টু ওয়াচ। অর্থাৎ সাবজেক্ট থাকলে বেস ফর্ম, আর সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ ফর্ম। দ্যাটস অল, এটাই হচ্ছে সাবজেক্টিভের নিয়ম। আর সাবজেক্টিভের বাংলা হচ্ছে অনুজ্ঞা। ওই যে মূলত আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বুঝাইতে যে শব্দগুলো ইউজ করা হয় তাদেরকে অনুজ্ঞাসূচক শব্দ বলা হয়। আচ্ছা, নেক্সট কনসেপ্টটা হচ্ছে আমাদের লাস্ট কনসেপ্ট, যেটা আজকে ক্লাসের কন্ডিশনালস, যেটা মোটামুটি আমরা কম বেশি সবাই বোধহয় বুঝি। কন্ডিশনালস, এই যে কন্ডিশনালস, এটা মোটামুটি আমরা সবাই কম বেশি একটু বুঝি। আচ্ছা, কন্ডিশনালের ক্ষেত্রে আসলে জাস্ট আমাদের একটা কমন স্ট্রাকচার শুধু আমরা ফলো করবো, একটা কমন স্ট্রাকচার। আমি কমন স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাই, তারপর প্রশ্নগুলো তোমরা এখান থেকে সলভ করতে পারো। আমি কিছু প্রশ্ন তোমাদেরকে একটু দেখাই দিব। কন্ডিশনালটা সহজ কিন্তু গুরুত্বপূর্ণ, মানে খুবই সহজ টপিক কিন্তু পরীক্ষায় আসে। কন্ডিশনালস একটা কমন স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, কমা সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব। এটা হচ্ছে কমন স্ট্রাকচার। তো মাথায় রাখবা এই কমন স্ট্রাকচারটা আমরা সবসময় ফলো করব। এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটাই আমরা সবসময় ফলো করব, ঠিক আছে? মনে রাখবা কন্ডিশনাল বাক্যের দুটো পার্ট আছে, একটা হচ্ছে তোমার ইফ যুক্ত পার্ট, একটা হচ্ছে তোমার ইফ যুক্ত পার্ট, এই যে ইফ যুক্ত পার্ট, আর একটা হচ্ছে তোমার মোডাল যুক্ত পার্ট। ইফ যুক্ত পার্টে তুমি যে ভার্বটা ইউজ করবা ওই মোডালটা তোমার একই ফর্মে ইউজ করতে হবে, একই টেন্সে ইউজ করতে হবে। অর্থাৎ আমি যদি এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করি তাহলে মোডাল ভার্বটা প্রেজেন্ট টেন্সে হবে, অর্থাৎ উইল, ক্যান, মে, এটা হচ্ছে মোডালের প্রেজেন্ট। যদি আমি এখানের মধ্যে পাস্ট টেন্স ইউজ করি তাহলে এটা পাস্ট টেন্সে হবে, মানে উড, কুড, মাইট, এটা মোডালের পাস্ট। আর যদি এটা পারফেক্ট টেন্স ইউজ করি তাহলে এটাও পারফেক্ট টেন্সে হবে, যেমন উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। যেমন ধরো আমি এভাবে যদি বলি যে if he goes I will go, if he went I would go, if he had gone I would have gone। তো বুঝতেই পারতেছো এখানে প্রথম অংশে ইফ যুক্ত অংশে যে টেন্সটা দেখতে পাচ্ছ ওটার সাথে মিল রেখে কিন্তু মোডাল ভার্বের টেন্সটা হচ্ছে। খেয়াল করছো যে এটা যেই টেন্সে আছে মোডাল ভার্বটা সেই টেন্সে, এটা যেই টেন্সে আছে মোডাল ভার্বটা ওই টেন্সে, মানে এটা দেখে মোডালের টেন্সটা আপডেট করতেছে। আবার কখনো কখনো তুমি দেখবা যে ইফ যুক্ত অংশের ইফটা নাই, কখনো কখনো দেখবা যে ইফ যুক্ত অংশের এই ইফটা নাই। ইফটা যদি না থাকে তাহলে এই অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসবা, আর বাকি সব ঠিক থাকবে। বুঝতে পারছো বিষয়টা? অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসতে হবে আর বাকি সব ঠিক থাকবে। যেমন ধরো আমরা এটা এভাবে লিখতে পারি, আমরা এটা এই যে এভাবে লিখতে পারি, এই যে এই সেন্টেন্সটা আর কি, ইফ হি হ্যাড গান, এটাকে আমরা চাইলে এভাবে বলতে পারি যে হ্যাড হি গান
তারপর বাকি যা আছে আই উড হ্যাভ গান। দেখো এই যে হ্যাড হি গান, তারপর আমরা বলতে পারি আই উড হ্যাভ গান। তার মানে ইফ যুক্ত অংশের এই যে দেখছো হ্যাডটাকে আমি শুরুতে নিয়ে আসছি, যে হ্যাড হি গান আই উড হ্যাভ গান, দ্যাটস অল। এই হচ্ছে বিষয়। তো এতটুকু পর্যন্ত আশা করি আমরা কনসেপ্ট সবাই কম বেশি বুঝতে পেরেছি। এখন আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন ধরো এখান থেকে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, দেখো এখানে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, তুমি কয়টা সলভ করবা, ঠিক আছে, প্রচুর প্রশ্ন এখানের মধ্যে দেওয়া আছে। এর মধ্যে যে প্রশ্নটা তোমার এই যে এই প্রশ্নটা স্পেশালি এটা খুব রিপিটেড একটা কোয়েশ্চেন, যেটা তোমার ভর্তি পরীক্ষাতে বারবার আসে এবং আপকামিং বিইউপি পরীক্ষার জন্য আমার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ। যেমন দেখো এখানে লেখা আছে ইফ টিচিং ড্যাশ মোর ফিউয়ার টিচার্স উড লিভ দ্য প্রফেশন। এই প্রশ্নটা সলভ করার জন্য তোমরা দেখো যে উড লিভ অর্থাৎ মোডাল ভার্বটা কোন টেন্সে আছে বলতো? পাস্ট টেন্সে আছে। মোডাল যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই ইফ যুক্ত অংশে তো পাস্ট টেন্স হবে। তো ইফ যুক্ত অংশে পাস্ট টেন্স কত নম্বর অপশনে আছে? অলরেডি উত্তর দিয়ে দিছে অনেকে, অপশন নাম্বার সি তে আছে। ঠিক একইভাবে 2 নম্বরটা সলভ করো তো। দেখো দেখি ইফ যুক্ত অংশে কোন টেন্স আছে? ইফ যুক্ত অংশে পাস্ট টেন্স আছে, তাহলে মোডাল ভার্বটা কোন টেন্সে হবে? মোডাল ভার্বটাও পাস্ট টেন্সেই হবে। যেহেতু ইফ যুক্ত অংশে পাস্ট টেন্স আছে তাহলে মোডাল ভার্বটা কোন টেন্সে হবে? মোডাল ভার্বটাও পাস্ট টেন্সেই হবে। তাহলে অ্যানসারটা অবশ্যই এটা। তো ঠিক একইভাবে যদি আমরা এখানের মধ্যে পারফেক্ট টেন্স পেতাম তাহলে অবশ্যই উড হ্যাভ প্লাস ভি3 আমরা ওই স্ট্রাকচারটাকে আমরা ইউজ করতাম। যেমন এরকম একটা প্রশ্ন আমরা একটু সলভ করে ফেলি। যেমন ধরো এই যে এখান থেকে এই যে 1 নম্বর বা 2 নম্বর, তোমরা যদি 1 নম্বরটা দেখো যে হ্যাড সিন, খেয়াল করছো যে পারফেক্ট টেন্সে আছে, তাহলে মোডাল ভার্বটাও তো পারফেক্ট টেন্সে হবে। এই যে উড হ্যাভ টোল্ড, দেখো এটা পারফেক্ট টেন্সে আছে। তো ঠিক একইভাবে 2 নম্বরটা বলো তো অ্যানসার কি হতে পারে? এই যে ইফ দেয়ার হ্যাড বিন, দেখো এই যে হ্যাড বিন পারফেক্ট টেন্সে আছে, তাহলে মোডালটাও পারফেক্ট টেন্সে হবে। কত নম্বর অপশনে পারফেক্ট টেন্স আছে একটু বের করো। কত নম্বর অপশনে পারফেক্ট টেন্স আছে একটু বের করো। 2 নম্বর কোশ্চেন অ্যানসার কোনটা? 2 এর সি। ভেরি গুড, সঠিক উত্তর হচ্ছে এই যে 2 এর সি, আই উড সার্টেনলি হ্যাভ গান। বুঝা গেছে বিষয়টা? সো এই হচ্ছে মোটামুটি বিষয়, ঠিক আছে। তার মানে এখন পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম, লেকচার শিটের মধ্যে আমি এরকম রিলেটেড বেশ কিছু প্রশ্ন অন্তর্ভুক্ত করে দিয়েছি, কিছু প্রশ্নের ব্যাখ্যাও দেওয়া আছে ওখানের মধ্যে। তোমাদের কাজ হচ্ছে প্রশ্নগুলো একটু গো থ্রু করা, ঠিক আছে, প্রশ্নগুলো একটু নার্চারিং করা। তো আজকে ক্লাসে আমরা মূলত যে কনসেপ্টগুলো পড়েছি লেকচার নাম্বার 4 এর আন্ডারে, লেকচার নাম্বার 4 এর আন্ডারে একটু সবাই মন দিয়ে খেয়াল করবা। আমরা দেখেছি হচ্ছে তোমার ক্লাসিফিকেশন অফ ভার্ব, তারপর আমরা ইনফিনিটিভ পার্টিসিপল জেরার নিয়ে আলোচনা করেছি, কন্ডিশনাল নিয়ে আলোচনা করেছি, সাবজেক্টিভ নিয়ে আলোচনা করেছি। তো এগুলো হচ্ছে আমরা রিভিউ করেছি আর কি। হয়তো বেশ কিছু রুলস আমরা আগে থেকেই জানতাম, তো তারপরে হচ্ছে যে প্রশ্নগুলো আমাদের শীটের মধ্যে থাকবে এই প্রশ্নগুলো একটু দেখে নিবা। আর একই সাথে আমি তোমাদেরকে গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব এই শীটটা তোমাদের বাকি আছে, এই শীটটা হচ্ছে লেকচার নাম্বার 4 এর সাথে চলে যাবে, ঠিক আছে। গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব এই শীটটা চলে যাবে, ডোন্ট বি ওয়ারিড। মানে গুগল ক্লাসরুমের মধ্যে আমি আপলোড করে দিব আর কি, ঠিক আছে। প্রিপোজিশন, অবশ্যই প্রিপোজিশনের শীট যাবে, কিন্তু এগুলো তো হার্ড কপি পাবা না। মানে ভোকাবুলারি, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন এবং ফ্রেজ এন্ড ইডিয়মস, এই 4টা শীট হচ্ছে আমি পিডিএফ কপি দেব, গুগল ক্লাসরুমের মধ্যে পিডিএফ কপি দেব। এর মধ্যে সিনোনিম অ্যান্টোনিমের শীটটা দেওয়া হয়েছে। নেক্সট তোমরা পাচ্ছ হচ্ছে গ্রুপ ভার্ব, তারপরে পাবা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা সেটা, আর সবার শেষে হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস। না, অ্যানালজির কোনো শীট যদি কারো প্রয়োজন পড়ে তাহলে আমাকে বলবা, আমি আপলোড করে দিব। অ্যানালজি শীটটা আসলে সবার কিন্তু প্রয়োজন নাই, তারপরে যদি কারো লাগে, যদি কেউ বিউপিতে পরীক্ষা দাও তাদেরকে আমি দিয়ে দিব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এতটুকু পর্যন্ত আমি ক্লাসটা রাখছি। আর 8টার সময় একটা লাইভ আছে, সেটা হচ্ছে তোমার এইচএসসি ইংলিশ অ্যানালাইসিস গ্রুপে একটা লাইভ আছে, যদি কেউ অংশগ্রহণ করতে চাও তাহলে পার্টিসিপেট করতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।